তবে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে বলবো আপনি ঘোষণা দিয়েই রাজনীতি করেন, এটা ভালো হবে। আর আরেকটা ঘটনা আমি বলতে চাই যে কি এমন হলো, জুলাই ফাউন্ডেশন থেকে সকল টাকা উধাও হলো, কোথায় কাকে দেওয়া হলো কোনো লিস্ট আপনাদের কাছে নাই। অবশ্যই যেহেতু আপনারা জুলাইয়ের চেতনা নিয়ে সামনে নির্বাচন করবেন, কতটুকু চেতনা আপনারা ধারণ করছেন সেটাও আমরা একটু জানতে চাই। আমরা 5 আগস্টের পরে বাংলাদেশে ঢুকেছি, আপনারা 5 আগস্টের আগে বাংলাদেশে ছিলেন, তো সেই ক্ষেত্রে আপনাদের কাছ থেকেই আমরা জুলাইয়ের আদর্শ শিখতে চাই। আমরা যে যারা জুলাইয়ের আন্দোলনের কথা বলে, আমরা জুলাইয়ের আন্দোলনের কথা বলি, আন্দোলনের পরের প্রত্যাশা কোথায়, আন্দোলনের পরের বাস্তবায়ন কোথায়? বাস্তবায়ন তো যেই লাউ সেই কদু, বাংলাদেশে যে একটা কথা আছে, আমরা যে পূর্বের সরকার যেটা দেখেছি তার থেকে আমরা বের হতে পারছি না। সেই একই কার্যক্রম রাষ্ট্রে ক্ষমতা, মানে ক্ষমতা এখন কোনো রাজনৈতিক দলের নেই, কিন্তু কার বিপক্ষে এই চাঁদাবাজির অভিযোগ আসছে না? প্রতিটা দলের বিপক্ষে চাঁদাবাজির অভিযোগ আসছে। তাহলে আমাদের পরিবর্তনটা কোথায়? যারা জীবন দিল, এই জীবনের মূল্য কোথায়? যারা আহত হয়ে পড়েছে, আমি একটু বলছি, আমি বলছি আগে আওয়ামী লীগ, বিএনপি, অন্যান্য যারা ছিল তারা নাকি শোডাউন করতো দামি দামি গাড়ি নিয়ে আর অনেক কিছু নিয়ে। হঠাৎ করে দেখতে পেলাম এনসিপির আমাদের সার্জিস আলম ভাই সম্ভবত 187 কিংবা 57 এরকম একটা সংখ্যা হবে, কম বেশি হতে পারে, সেই দামি গাড়ি নিয়ে শোডাউন করলেন। পরবর্তীতে তাকে প্রশ্ন করা হলো যে এতগুলো গাড়ি আপনি পেলেন কোথায়, ভাড়াই হলেও তো এত ভাড়া আপনি দিলেন কোথায়? উনি ওনার প্রশ্নের জবাব দিয়েছেন ওনাকে নাকি ওনার শুভাকাঙ্ক্ষীরা এই গাড়িগুলো ওখানে ব্যবহার করার সুযোগ দিয়েছেন। তার পরবর্তীতে তাকে প্রশ্ন করা হলো তাহলে তেল খরচ দিল কে? তো বললেন তেল খরচ আমার শুভাকাঙ্ক্ষীরাই দিছে। এত তেল খরচও যদি শুভাকাঙ্ক্ষীরা দিতে পারে, গাড়িও দিতে পারে, তাহলে তো ডাল মে কুছ কালা হ্যায়, কুছ না কুছ হ্যায়। নাম প্রকাশ করতে, নাম প্রকাশ করেনি। জি, তারপর আবার দেখলাম আরেকজন আমাদেরই ভাই আক্তার একজন গাড়ি নিয়ে শোডাউন করলেন, এরপরে চিন্তা করলেন সেটা নিয়ে যদি আমি সমালোচনার মুখে পড়ি, শোডাউন তো আমার করতে হবে, তাই উনি ব্যান গাড়ি দিয়ে ব্যান গাড়ি দিয়ে শুরু করলেন। তো যাই হোক, শোডাউন অনেকভাবেই হয়। আমরা আবার শুনি এই যে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে সেখানে নাকি 47 লাখ টাকা ব্যয় হয়েছে রাজনৈতিক দলের নাম ঘোষণা করতে। তবে আমরা ভাই ছোট দল, তো আমাদের কেন্দ্রীয় কার্যালয়ে মাত্র 7,000 টাকা খরচ করে আমরা সুন্দর করে দলের নাম পরিবর্তন করে ফেলছি। এই হলো আমাদের অবস্থা। আমাদের ওরকম মানে আয়ের সোর্স নাই, আমাদেরকে কেউ ওইভাবে টাকা পয়সা দেয় না। হ্যাঁ, যদি বলতে পারতেন বিএনপির মতো বড় দল, জামাতের মতো বড় দল এরা যদি হইতো তাহলে বলতে পারতাম হ্যাঁ তাদের প্রান্তিক পর্যায়ে ওয়ার্ড ইউনিয়ন পর্যন্ত কমিটি আছে, কমিটি থেকে 1 টাকা করে চাঁদা দিলেও তাদের এরকম বড় প্রোগ্রাম করা সম্ভব, আমরা সেই কথা হয়তো বলতে পারতাম। কিন্তু এনসিপির তো সেই কিছু নাই, তাদেরকে এখন অনেক শুভাকাঙ্ক্ষীরা টাকা পয়সা দেয়, তারাও ক্ষমতার স্বপ্নে বিভোর। যে জুলাইয়ের চেতনা নিয়ে যদি তারা সামনে আগাতে চায়, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তো অঘোষিত এনসিপির সরকার বলতে হয়, অঘোষিত, কারণ উনি নিজেই বলেছেন ওনাকে ছাত্ররা ক্ষমতায় বসিয়েছে। তারপরেও এখন আমরা যদি বলি যে উনি অঘোষিত, সেটাও আমার মনে হয় খুব একটা মানে খারাপ দেখাবে না। উনি অঘোষিত এনসিপির সরকার, তো ওনার দল যেটা আছে সেটার জন্য উনি কাঁদবেন, এটা স্বাভাবিক, ওনার দল গোছানোর প্রয়োজন। তবে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে বলবো আপনি ঘোষণা দিয়েই রাজনীতি করেন, এটা ভালো হবে। সেই ক্ষেত্রে জনগণের যে একটা আশা আকাঙ্ক্ষা ছিল যে আপনাকে নিরপেক্ষ জায়গায় দেখবে, আপনি তো সেটি পূরণ করতে পারেন নাই, তো সেই জায়গা থেকে আপনি ঘোষণাই দেন যে আমি রাজনীতি করছি, এনসিপির দায়িত্বে আছি, এটা ঘোষণা দিয়ে দেন, তাহলে ভালো হয়। পাশাপাশি আরেকটা কথা বলবো যে জুলাইয়ের চেতনা নিয়ে যেহেতু রাজনীতি করছেন, তো সেই চেতনা নিয়ে নির্বাচন হবে, তাহলে আমাদের আহত ভাইয়েরা কি অপরাধ করেছিল, তাদের এখনো পর্যন্ত 7 মাস পেরিয়ে যাচ্ছে হসপিটালের বেডেই তাদের থাকতে হচ্ছে, তাদেরকে কি বাসায় পাঠানোর কোনো সুযোগ সুবিধা আছে কিনা জানতে চাই। আর আরেকটা ঘটনা আমি বলতে চাই যে কি এমন হলো, জুলাই ফাউন্ডেশন থেকে সকল টাকা উধাও হলো, কোথায় কাকে দেওয়া হলো কোনো লিস্ট আপনাদের কাছে নাই। ইভেন আপনারা এটাও বলতে পারেন না কতজন আহত হয়েছে, কতজন শহীদ হয়েছে, তাহলে টাকাগুলা গেল কোথায় সেটাও আমাদেরকে একটু জানাবেন। যেহেতু আপনারা জুলাইয়ের চেতনা নিয়ে সামনে নির্বাচন করবেন,
চেতনাটা কোথায় গেল সেটাও আমরা একটু জানতে চাই। পাশাপাশি আরেকটাও কথা বলবো, জুলাইয়ের চেতনা যেহেতু এতই ধারণ করেন, সেনা ক্যান্টনমেন্টে প্রায় 700-র কাছাকাছি এখানে আত্মগোপনে ছিল, তারা মানে প্রাণ হুমকিতে ছিল। এই প্রাণ হুমকিতে কয়জন আওয়ামী লীগের নেতাকর্মী ছিল শীর্ষ পর্যায়ে, ওবায়দুল কাদের ছিল কিনা, হাসান মাহমুদরা ছিল কিনা, সেই লিস্টটাও প্রকাশ করবেন। আর কে কে ছিল সেটাও একটু প্রকাশ করা দরকার অবশ্যই, যেহেতু আপনারা জুলাইয়ের চেতনা নিয়ে সামনে নির্বাচন করবেন, কতটুকু চেতনা আপনারা ধারণ করছেন সেটাও আমরা একটু জানতে চাই। আপনারা যেহেতু জুলাইয়ের চেতনা ধারণ করেন, তাহলে যাদেরকে প্রায় 2000-এর উপরে আসামি, খুনের আসামি, তাদেরকে জামিন দিচ্ছেন, কতটুকু জুলাইয়ের চেতনা ধারণ করে আপনারা জামিন দিচ্ছেন সেটাও আমরা জানতে চাই। পাশাপাশি আপনারাই বললেন যে এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার ভাবছে না আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার বিষয়ে, কারণ এটা রাজনৈতিক দলের বিষয়। এটা রাজনৈতিক দলের বিষয় না, রাজনৈতিক দলেরা ক্ষমতায় এখন নাই, ক্ষমতায় আছে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সরকারটি, যেটি অন্তর্বর্তীকালীন সরকার। তো এই জায়গা থেকে আমরাও জানতে চাই কতটুকু জুলাইয়ের চেতনা নিয়ে আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করছেন, কিংবা তাদের নিবন্ধন বাতিল করছেন, কিংবা তাদেরকে নির্বাচন থেকে বিরত রাখছেন, সেই বিষয়টাও আমরা জানতে চাই। আমরা তো জুলাইয়ের চেতনা ধারণ করি না, আমরা 5 আগস্টের পরে বাংলাদেশে ঢুকেছি, আপনারা 5 আগস্টের আগে বাংলাদেশে ছিলেন। তো সেই ক্ষেত্রে আপনাদের কাছ থেকেই আমরা জুলাইয়ের আদর্শ শিখতে চাই। 71-এর স্বাধীনতার চেতনা আমরা শিখেছি আওয়ামী লীগের কাছ থেকে, জুলাইয়ের চেতনা শিখবো আপনাদের কাছ থেকে। এটা আমাদের ভাগ্যের লেখন, যায় না খণ্ডন। তো আমাদের ভাগ্যে এরকম বারবার কিছু কিছু লেখন থাকবে, আমরা সেগুলো খণ্ডাতে পারবো না।